আজকের উপস্থিত বিশিষ্ট আমাদের সিনিয়র আইনজীবীবৃন্দ এবং আজকের আমার বিভিন্ন অঞ্চল থেকে যারা দূর দূরান্ত থেকে আজকে এসছেন এই সভায় যোগদান করার জন্য সেই সহকর্মীবৃন্দ এবং আমার যেসব সাংবাদিক ভাইরা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক। আমার একটু আগে আরেকজন বক্তা বলে গেছেন যে মূলত রাষ্ট্র সংস্কারে আইনজীবীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, কারণ আইনজীবীদেরকে বলা হয় যে তারা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ার এবং মূলত রাষ্ট্র বলেন, সমাজ বলেন, সব কিছুর একক হলো ব্যক্তি অর্থাৎ মানুষ, এবং আমরা আইনজীবী হিসেবে আমরা এই ব্যক্তির সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, তাদের মনন মানসিকতা সব কিছুর সাথে এত কাছাকাছি আমরা মিশতে পারি। সুতরাং তাদের পরিবর্তন করা বা তাদের সংস্কার করা আমাদের মাধ্যমেই সম্ভব। এবং আপনারা আরও দেখেছেন যে যখন এই জুলাই আগস্টের আন্দোলন চলছিল, মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, সবাই কিন্তু আদালতের দিকে তাকিয়েছিল, আইনজীবীদের দিকে তাকিয়েছিল। আমাদের ভেতরে অনেক ভাইরা তারা কিন্তু বলেছেন যে বিনামূল্যে তাদেরকে সহায়তা প্রদান করবেন এবং আদালতের মাধ্যমে তারা যাতে সঠিক বিচার পেতে পারেন সেই ব্যবস্থা তারা করবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই আদালতের একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভুল রায়ের ফলে দেশে কত বড় একটা সংঘর্ষ ঘটে যেতে পারে, কত রক্তক্ষয় হতে পারে। তো এই জিনিসটা যদি আমরা আইনজীবীরা সফলভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে পরে কিন্তু আমরা এত বড় ডিজাস্টার থেকে বেঁচে যেতে পারতাম। বা যদি আমরা আইনজীবীরা সরব থাকতে পারতাম, গত 17টি বছর ফ্যাসিস্ট সরকার দেশে রাজ করে গেছে, তাদের থেকেও আমরা কিন্তু সাধারণ মানুষকে মুক্তি দিতে পারতাম। তাছাড়া এখন আপনারা দেখবেন যে 6টি কমিশন গঠন করা হয়েছে। সেই 6টি কমিশনকেও আপনারা যদি সাম আপ করেন সেখানে দেখবেন যে আইনের প্রয়োজনীয়তা অনেক বেশি প্রত্যেকটা ক্ষেত্রে। সেই আইনকে সহায়তা প্রদান করা কিন্তু আইনজীবীরাই করতে পারেন এবং আইনজীবীদের বুদ্ধি মনন সেইগুলো ব্যবহার করে সংস্কারে সবচেয়ে বেশি ভূমিকা তারা রাখতে পারবেন, তাতে কোনো দ্বিমত নাই। এবং সেই পথেই আমরা সামনে এগিয়ে যাব। আমাদের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ইতিমধ্যেই একটি 11 দফা প্রস্তাব পেশ করেছেন, আপনারা লিফলেট পেয়েছেন, সেখানে দেখেছেন। এবং মোরাললেস আমাদের আইনজীবীদের মনের যে কথা বা আমাদের এই আইন বিভাগ বা বিচার বিভাগকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবগুলোই এখানে আছে বলে আমি মনে করি। তারপরও বলতে চাই যে এই লিস্টটা এক্সস্টিভ নয়, এর বাইরেও অনেক কিছু থাকতে পারে এবং আমরা সংস্কারপন্থী উদার হস্তে উদার মনে আপনাদের সাজেশনও নিব, আমরা সেই অনুযায়ী কাজ করব এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই, কারণ আমরা বুদ্ধিজীবীদের ভেতরে একেবারে উপরের স্তরেই অবস্থান করি। সেটা বিষয়ে আমার মনে হয় না কেউ দ্বিমত পোষণ করবেন। এবং আমরা যদি সঠিক পথে চলি, আমরা যদি সঠিকভাবে আমাদের জ্ঞান এবং মননকে ব্যবহার করি, এই রাষ্ট্রীয় সংস্কার এমনভাবে হবে যেটা একটি স্থায়ী সংস্কারে রূপরেখা দাঁড় করাবে এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার এসে সাধারণ মানুষের জীবন নিয়ে সিনিমিনি না খেলতে পারে, গুম হত্যাযজ্ঞ না চালাতে পারে। আমাদের এই ইয়ং ব্লাড, যে তরুণ রক্ত আজকের রাজপথে ঝরেছে, যে সাধারণ মানুষের রক্ত রাজপথে ঝরেছে, আর ভবিষ্যতে যেন এইভাবে আমাদেরকে এই দিন আর না দেখতে হয়। আমরা কিন্তু ঐতিহাসিকভাবে এই জাতীয় রক্তক্ষয় আজকে প্রথম নয়, অনেক দেখেছি। আমরা জাতি হিসাবে বারবার সুযোগ পেয়েছি। এই পর্যন্ত আমাদের এই সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি বলেই আজকে আমাদের আবার 2024 সালের জুলাই আগস্ট দেখতে হলো। সুতরাং সামনের দিনগুলোতে আমাদেরকে সচেতন থাকতে হবে
এবং রাষ্ট্র সংস্কারে আমাদের যে ভূমিকা সেটা খুব অ্যাক্টিভলি নিভাইতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম আরেকটা রক্তক্ষয় না দেখতে হয়। আমরা পৃথিবীর মানচিত্রে একটা সমৃদ্ধশালী এবং সম্মানিত জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, সেই জাতীয় আশা ব্যক্ত করে আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।